পরবর্তীতে শুনলে আরো মনে থাকে বেশি। জি স্যার, রায়হান স্যার এইগুলো রেকর্ড করতেন। আচ্ছা, দেখেন, আপনি তো একটা পিসি ইউজ করতেছেন তাই না, হয় ল্যাপটপ নাহলে ডেস্কটপ ইউজ করতেছেন। সেটাতে একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন। মেইনলি আপনারা ইউজ করেন উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, এগুলো ইউজ করেন। বাট যখন আপনি একটা ওয়েবসাইট রাখবেন আপনার পিসিতে, ঠিক আছে, তখন আপনার একটা সার্ভার দরকার হয়, মানে অপারেটিং সিস্টেমটা সার্ভার হইতে হয়। আমাদের যে অপারেটিং সিস্টেম সেটা সার্ভার না, ঠিক আছে, নর্মাল ইউজের জন্য। তো দেখেন, আপনি পিএসপি কোড যখন রান করতেছি আমরা, তখন কিন্তু আমাদের একটা সার্ভার তৈরি করে নিতে হচ্ছে, লোকাল সার্ভার বলি যেটাকে আমরা। আপনি কিন্তু পিএসপি ফাইলটা পিসির যে কোনো জায়গায় রেখে রান করতে পারবেন না, এক্সিকিউট হবে না কোড, আপনাকে ওই সার্ভার ফোল্ডারের ভিতরেই রাখতে হবে। তো যেহেতু আপনি হচ্ছে একজন হিউম্যান বিইং, আপনি হচ্ছে মানে সাধারণ ইউজারদের জন্য আমাদের যে অপারেটিং সিস্টেমগুলি থাকে সেটা হোস্টিং করার জন্য উপযুক্ত না। তো এই হোস্টিং করার জন্য বা ওয়েবসাইট অনলাইনে রাখার জন্য এই যে আপনি লোকাল হোস্টের একটা সার্ভার দিছেন, ওইখানে ফুল পিসিটাই থাকে সার্ভার, ঠিক আছে। তো এই ফুল পিসি যখন একটা সার্ভার থাকে, আর এটা যখন আপনি কিনবেন, বা এটা কেনা হয় না অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে ভাড়া, ঠিক আছে। আপনি যদি একটা পিসি নেন যেটাকে বলে হচ্ছে ডেডিকেটেড সার্ভার, ডেডিকেটেড সার্ভার মানে ফুল আস্ত একটা পিসি আপনি ভাড়া নিলেন, ঠিক আছে। মান্থলি দেখা গেছে আপনার 15-20 হাজার টাকা মিনিমাম এটার ভাড়া আসবে বা রেন্ট আসবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আর একটা নাম শুনবেন, সেটা হচ্ছে ভিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। আপনারা কখনো ভার্চুয়াল মেশিন চালাইছেন পিসিতে? যেমন আপনি উইন্ডোজ আছে আপনার, আপনি ভার্চুয়াল মেশিনে ম্যাক দিলেন অথবা লিনাক্স দিলেন, কালি দিয়েছেন, এরকম কেউ ইউজ করছেন? ওরাকল ভার্চুয়াল মেশিন আছে, তারপরে হচ্ছে ওয়ার্ক স্টেশন আছে। তো আপনি উইন্ডোজের ভিতরে হচ্ছে লিনাক্স দিয়ে চালাইতে পারবেন। তো সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। তো এই একটা ডেডিকেটেড সার্ভার, এটার মনে করেন একটা প্রসেসর আছে, প্রসেসরটা আছে মনে করেন 32 কোর। এর মনে করেন স্টোরেজ আছে 1 টিবি, ধরেন মানে 1 টেরাবাইট স্টোরেজ আছে। র্যাম আছে মনে করেন 32 জিবি বা 64 জিবি, ঠিক আছে। এই রিকোয়ারমেন্টটা একটু মনে রাখেন। ওকে, এটা হচ্ছে আপনার ডেডিকেটেড সার্ভারের কনফিগারেশন, পিসির কনফিগারেশন। তো এখন আপনি কি করলেন, এটার ভাড়া মনে করেন মান্থলি 20,000 টাকা, 20K। তো এত টাকা মান্থলি 20K দিয়ে তো সার্ভার কেউ কিনবে না। আপনি আমার যখন দরকার পড়বে, বা একটা ই কমার্স সাইট যারা চালায় তাদের যখন দরকার পড়বে, তারা তো এত টাকা দিয়ে নিবে না। তো তারা চিন্তা করবে যে, যে মনে করেন স্বাভাবিক একটা ই কমার্স সাইট চালাইতেছে, সে চিন্তা করবে আমি মান্থলি হয়তো সার্ভারের পিছনে 2-3 হাজার টাকা খরচ করতে পারি। তো তাইলে এর সলিউশন কি? আপনি তো একটা আস্ত পিসি নিতে পারতেছেন না। তার সলিউশন হচ্ছে এই পিসিটাকে ভাগ করা হয়, এর ভিতরে ভার্চুয়াল মেশিন দেওয়া হয়, অর্থাৎ এই পিসিটাকে ভাগ করা হয়। কীরকম, আপনি যদি এটারে এই ডেডিকেটেড সার্ভারটার দিয়ে 4টা ভিপিএস বানান, আমি ভিপিএস ইন্টু 4 দিলাম, তো প্রত্যেকটা ভিপিএস এর তখন প্রসেসর কয়টা থাকবে? 32টা 4 দিয়ে ভাগ করলে কত হয়? 8টা স্যার। প্রসেসর থাকবে তখন আপনার 8 কোর। আর 1 টেরাবাইটটা যদি আপনি ভাগ করেন, তাহলে হচ্ছে 208 দিয়ে ভাগ করলে কত হয়? 128, মনে হয় 128 জিবি। এটা পাচ্ছেন হচ্ছে স্টোরেজ। 64রে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত আসে? 16 নাকি, কি বলি? জি স্যার। জি স্যার। র্যাম পাচ্ছেন আপনি 16 জিবি। এটা হচ্ছে ভিপিএস সার্ভার, অর্থাৎ একটা ডেডিকেটেড সার্ভার থেকে আমি ভিপিএস বানাইছি 4টা, ঠিক আছে। ওর যে ইগুলি মানে এখানে যে কনফিগারেশন আছে, কনফিগারেশনগুলি সব 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটার প্রাইস আছে মনে করেন 5,000 টাকা করে, মান্থলি 5,000 টাকা। তো এটা অনেক কোম্পানি এফোর্ড করতে পারে, দ্যাটস ফাইন। এখন কথা হলো, আমি তো মান্থলি 5,000 টাকা দিয়ে হোস্টিং মানে কিনতে পারবো না। মানে আমার একটা পোর্টফোলিও সাইট দরকার,
বা আমি একটা ছোটোখাটো কোম্পানি আছে আমার, তো আমার হোস্টিং দরকার, মানে আমি ওয়েবসাইট বানাইতে চাই, ওয়েবসাইট বানাই সেটা অনলাইন করতে চাই, তো আমি তো মান্থলি 5,000 টাকা খরচ করব না। তাহলে এর সলিউশন কি আছে? এর সলিউশন হচ্ছে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং জিনিসটা কি? শেয়ার হোস্টিং হচ্ছে একটা ভিপিএস আপনি নিলেন, এখানে কয়টা হলো? চারটা। চারটা থেকে একটা ভিপিএস কেউ নিল, নিয়ে সে কী করবে, এইখানে যে 128 জিবি আছে এইটাকে স্টোরেজ হিসাবে সেল করবে। ঠিক আছে, যেমন 1 জিবি করে যদি সে সেল করে 128 জন মানুষের কাছে এটা সেল করতে পারবে সে। বুঝতে পারছেন কি? তো এইখান থেকে আমি প্ল্যানগুলো তৈরি করি। দেখেন আপনি যদি একটা ইসে যান, সাইটে যাই আমি, মনে করেন আমাদের সাইটেই ঢুকি, এখানে দেখেন সার্ভার, এটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার। তো দেখেন ডেডিকেটেড একটা ডলার আছে না, ডলারটাকে আমি বিডিটি করে দেই, ওদের সুবিধা আছে। দেখেন একদম মিনিমাম যেটা, সেটাও হচ্ছে মান্থলি 14,000 টাকা অলমোস্ট আর কি। তো মান্থলি 14,000 টাকা থেকে এফোর্ড করা অনেক টাফ। হিউজ পরিমাণে স্টোরেজ, এই যে দেখেন 4 টেরাবাইট স্টোরেজ, 16 জিবি র্যাম আছে মিনিমাম যেটা, আর ম্যাক্সিমাম দেখেন ম্যাক্সিমামের কোনো ই নাই, দেখছেন 1,57,000, 58,000 টাকা, 48 কোর। তো যাই হোক, এটা হচ্ছে ডিপেন্ড করে। তো এরপরে আসে হচ্ছে ভিপিএস। দেখেন ভিপিএস যখন যাবেন আপনি, ভিপিএস এর প্রাইস কম। এই ভিপিএসটা কোথা থেকে আসছে? ভিপিএস হচ্ছে ওই যে ডেডিকেটেড সার্ভার, ওইটার ভাগ ভাগ করে এরা সেল করে। ঠিক আছে, এই যে 1,800 টাকা থেকে শুরু, 1,850 থেকে শুরু। এই যে দেখেন এখানে কনফিগারেশনগুলো অনেক কমে গেছে, 4 জিবি র্যাম চলে আসছে। তার মানে ও হচ্ছে ওই যে ডেডিকেটেড সার্ভার আছে ওইটারও ভাগ করে সেল করতেছে। ওকে, এরপরে আসেন হচ্ছে শেয়ার হোস্টিংয়ে। শেয়ার হোস্টিং দেখেন শুরু হচ্ছে 712 টাকা থেকে, যদিও এটা অফার চলতেছে, 25% অফার চলতেছে। তো এইখানে হচ্ছে আপনাকে দিচ্ছে স্টোরেজ, এখানে কিন্তু আপনাকে র্যাম কত দিচ্ছে, র্যাম পিসির কোর কত দিচ্ছে সেটা কিন্তু এখানে বলে দেয় নাই, এখানে কিন্তু বলা নাই। এখানে সে আপনাকে স্টোরেজ বিক্রি করতেছে। এখানে যেই ক্যালকুলেশনটা আমি দেখাইলাম, যেমন মনে করেন একজন লোক যে মনে করেন হোস্টিং বিজনেস করে, সে একটা ভিপিএস নিয়েছে, ভিপিএস নিয়ে এটা কিন্তু অনেক প্রফিট হয় অনেক। ঠিক আছে, মেনটেন করা কষ্ট, বাট প্রফিট আছে। যেমন মনে করেন এই ভিপিএসটা সে 5,000 টাকা দিয়ে নিল, তো এই 128 জনের কাছে যদি সে সেল করতে পারে, ধরেন 700 টাকা অ্যাভারেজেই সেল করছে সে, কত আসে অ্যামাউন্ট? 128 ইন্টু, আচ্ছা 128 অবশ্য আমি ইউজ করতে পারবো না, আমি তো ইউজ করতে পারবো না, 100ই ধরেন। তো 100 ইন্টু 700, 70,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ আপনার ইয়ারলি 70, এটা আপনি এটার হিসাব হচ্ছে আবার ইয়ারলি, এটা মান্থলি। তো 70,000 টাকা আপনার ইনকাম হচ্ছে, আর আপনার কস্টিং কত যাচ্ছে? 5 গুণ 60, 10,000 টাকা আপনি এখান থেকে পাচ্ছেন। তো স্টোরেজ তো এত কম হয় না, স্টোরেজ অনেক বেশি হয়, একটা বিপিএস এর স্টোরেজ অনেক বেশি। জাস্ট এক্সাম্পলের জন্য, যে এখানে দেখেন মানে মিনিমাম যেটা আছে সেটার স্টোরেজ আছে 300 জিবি। ঠিক আছে, একদম মিনিমাম যেটা। তো এরকম। আচ্ছা, এখন কথা হলো এইগুলো তো সব সার্ভার বুঝলাম, তো এইটাকে শেয়ার হোস্টিং কেন বলছি? এটাও সার্ভার, এটাও সার্ভার, এই শেয়ার হোস্টিং যেখানে রাখতেছেন সেটাও সার্ভার। অ্যাকচুয়ালি পিসিটাকে বলতেছেন আপনি সার্ভার, আর আপনি যখন সার্ভারের ভিতরে আপনার ফাইলগুলি রাখবেন সেটাকে বলি হচ্ছে আমরা হোস্ট করা, হোস্টিং। বুঝতে পারছেন? মানে সার্ভারের ভিতরে যখন আপনি ফাইল রাখবেন, যেমন আপনি এই ভিপিএসে যদি ফাইল রাখেন, আপনি বলবেন কি যে আমার ওয়েবসাইটটা সেখানে হোস্ট করছি আমি। ঠিক আছে, যার জন্য এটাকে বলা হয় হোস্টিং। আইডিয়া পাওয়া গেছে মোটামুটি? জি স্যার। গুড। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, যাদের সার্ভারে রাখছে ওরা তো আমাদের তথ্য চাইলে চুরিও করতে পারে, এইটা মানে কিভাবে সিকিউর করব? নো ওয়ে, জি স্যার। আপনার নিজের সার্ভার কিনে নিজেরই করতে হবে। না মানে স্যার, সার্ভার না, ঠিক হোস্টিং এর কথা বলতে চাচ্ছি।
এটা সিকিউর না, ওই কোম্পানি আপনার সব ডেটা দেখতে পারবে, সব ডেটা সে আপনার দেখতে পারবে। তো সে কি চুরি করে নিয়ে যেতে পারবে? চাইলে নিয়ে যেতে পারবে, বাট যদি নিয়ে যায় আপনি তার নামে কেস করতে পারবেন। তার অধিকার নাই নেওয়ার, বাট তার সামনে ডাটা, সে ডাটা আপনার নিয়ে নিতে পারে। আচ্ছা, এইখানে একটা টেমপ্লেট আমি একটা নামাইছি। কোয়েশ্চেন করি, হ্যাঁ বলেন। আপনার তো অভিজ্ঞতা বেশি, ফেসবুক কত মেগাবাইটের হতে পারে ধারণা? মেগাবাইট? হুম, হ্যাঁ রে, ফেসবুকের সার্ভার দেখছেন আপনি? জাস্ট একটু একটু ভাবে দেখছি। একটু আইডিয়া দেই, ঠিক আছে? এই যে দেখতেছেন না, এটা হচ্ছে একটা রো জাস্ট। হ্যাঁ, এই যে ইমেজটা, এটা না, এটা দেখলে বুঝবেন না। এই যে এটা এই যে রো গুলা দেখতেছেন, এটা হচ্ছে একটা রো জাস্ট, ঠিক আছে? একটা রো। তো এই যে এখানে দেখতেছেন না ছোট ছোট, এগুলো হচ্ছে সব জি ভাই। হার্ড ডিস্ক, ঠিক আছে? এক একটা হয়তো 10-15 টেরাবাইট এক একটাই। তো তাহলে বুঝেন ওই থেকে এই পর্যন্ত কতগুলা হার্ড ডিস্ক থাকতে পারে আর কতগুলা স্টোরেজ। এটা কি স্যার একটা রুমে? এটা একটা রুম না, একটা রো জাস্ট, একটা লাইন। আর ওদের হচ্ছে আপনি এটা দেখেন, আরো লাইন আছে। এরকম লাইন না, আপনি ভবনটা দেখেন, হ্যাঁ। রোটা জাস্ট দেখাইলাম। হ্যাঁ, তো এই হচ্ছে তাদের ডাটা সেন্টার। তাহলে বুঝেন যে এইখানে কি পরিমাণে স্টোরেজ আছে, ঠিক আছে? স্যার এই জায়গায় যদি কেউ করে বম বম ফালায়া? এত ইজি? আপনি যে মাইরেন, আপনি যে মাইরেন। কে স্যার উপর দা মাইরা দিলেই তো হয়ে যায় গা। এত ধ্বংসাত্মক চিন্তা কেন বলেন তো? ভালো চিন্তা করেন, খারাপ চিন্তা কেন করেন? হুম, আচ্ছা। না স্যার, তো অনেকে তো সহ্য হয় না। ভাই ফিল্ম আর রিয়েল লাইফ দুইটা ডিফারেন্ট। সহ্য না হইলেও তো কিছু করার নাই। বাংলাদেশে তো আমরা কত মানুষটাই সহ্য করতে পারি না। আমেরিকার কথা বাদ দেন আপনি, আমেরিকায় তো মনে করেন যদি কারো কানের কাছে গিয়ে আপনি একটা কাশিও দেন, তাও আপনার নামে সে চাইলে বিরক্ত করছেন মামলা করে দিবে আপনার নামে, এবং সে মামলা করলে আপনার শাস্তি হবেই নিশ্চিত, ঠিক আছে? মানে ওখানে আইন আছে। তো বাংলাদেশে তো কিছুই নাই, আপনি টাকা পয়সা দিয়ে পার হয়ে যেতে পারেন, বাংলাদেশে কোনো আইন নেই। কিন্তু বাংলাদেশে তো আপনি হচ্ছে কত অপছন্দের লোক আছে, আপনি তাদের কিছু করতে পারেন? বাংলাদেশে ভাই হুজুরদের বেশি, আর আমার ভাই লাগে আচ্ছা, হুজুররা। আচ্ছা দেখেন আমি যে কাজটা করলাম, এখান থেকে টেমপ্লেটটা নামাইছি, আমি নামাইয়া জাস্ট এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করলে এটা দেখতে পাইতেছি, ঠিক আছে? জাস্ট সিঙ্গেল পেজের একটা টেমপ্লেট, এখানে কিছুই নাই, বুটস্ট্র্যাপের সব কিছু। তো ফার্স্ট কাজ আমি যেটা করব, এটা HTML আছে, এটাকে আমি PHP করে দেই। PHP করে দিলাম। তো এবার তো এখান থেকে আমি রান করতে পারবো না, আমাকে রান করতে হবে কোথায়? সার্ভার থেকে। তো সার্ভার হচ্ছে আমার লোকাল হোস্ট স্ল্যাশ, আর এটা ইন্ডেক্স PHP। ও HTML IT ক্লাস 2 আসলো না কেন? কপি, absolute path, এ কেমন কথা? আমার কি লোকাল হোস্ট চলতেছে না? চলতেছে তো। স্যার জাম্প কি অন আছে? আমি জ্যাম্প ইউজ করি না। আইটি ফিউচার পিএইচপি ক্লাস 12 চলে আসছে। আচ্ছা, আমি হচ্ছে HTML থেকে দিছিলাম। ওকে, তো এটা পিএইচপি ফাইল হয়ে গেছে।
আমি কিন্তু কিছু কাজ করি নাই, জাস্ট লাস্টে পিএসপি করে দিছি, মানে ভিতরে সব এইচটিএমএল এর কোড আছে, ঠিক আছে। তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ, ঠিক আছে। তো আমি এই ডাটাগুলি রিমুভ করে দেই, এগুলো যে ঝামেলা করতেছে, হেডার আমি জাস্ট একটা রাখি, বাদ বাকি সব ডিলিট করে দিলাম। তো দেখেন এখানে কি আছে, ওয়ার্ম ওয়েলকাম, দ্যাটস ফাইন। তো এবার আমরা অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এই দুইটা পেজ তৈরি করি। দেখেন, তো দুইটা পেজ যদি আমার তৈরি করতে হয় কি করতে হবে, এখানে আমি অ্যাবাউট নামে একটা পিএসপি ফাইল নিব, অ্যাবাউট। আর তখন কি করব, এই কোডটাই জাস্ট আমি কপি করব, এখানে কপি করে এই যেখানে ওয়ার্ম ওয়েলকাম ছিল সেখান থেকে আমি অ্যাবাউট লিখে দেই, জাস্ট যাতে আমি বুঝতে পারি এটা অ্যাবাউট। কই আছে সেটা, এই যে এই ওয়ার্ম ওয়েলকাম, এখানে জাস্ট আমি বলি অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ। আচ্ছা, আর একটা পেজ আমি তৈরি করব, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টেও সেম কাজটাই আমি করব, জাস্ট এখান থেকে কই গেল, এই যে ওয়ার্ম ওয়েলকাম, এটাকে বলে কন্ট্যাক্ট পেজ। ওকে, তো দেখেন অ্যাবাউট ডট পিএইচপি, অ্যাবাউট পেজ চলে আসছে। আর যদি আমি এখানে কন্ট্যাক্ট ডট পিএইচপি দেই, কন্ট্যাক্ট পেজ চলে আসছে। আর যদি ইন্ডেক্স দেই, ইন্ডেক্স পেজ চলে আসছে, যে ওয়েলকাম। ওকে, এখন দেখেন এই পেজের ভিতরে এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কন্টেন্ট থাকবে। বাট এই যে উপরের অংশ আছে টপ বার আবার ফুটার, এটা কি চেঞ্জ হবে? একটা ওয়েবসাইটে তো টপ যেটা থাকে নেভিগেশন, এই অংশটা, ফুটার, এটা তো সব জায়গাতে কমন থাকে, তাই না? জি স্যার। তো এখন দেখেন প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে আমি মনে করেন এই যে ইন্ডেক্সের ভিতরে এখানে কি আছে, এই যে ন্যাব আছে। তো আমি ন্যাবের ভিতরে হোমের ভিতরে ইন্ডেক্সটা লিঙ্ক করাই, ইন্ডেক্স। তারপরে হচ্ছে অ্যাবাউটের ভিতরে আমি অ্যাবাউট বলে দিই, আর কন্ট্যাক্টের ভিতরে কন্ট্যাক্ট বলে দিই, কন্ট্যাক্ট পিএইচপি আমি বলে দিলাম। তো যথারীতি দেখেন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে চলে গেল, কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে গেল, ঠিক আছে। হোমে ক্লিক করলে এটাই আবার রিফ্রেশ নিল, দ্যাটস ফাইন। বাট অ্যাবাউটে গিয়ে আমি যখন আবার কোনোটা ক্লিক করতেছি, দেখেন কোথাও যাচ্ছে না, কেন যাচ্ছে না? লিংক করানো হয় স্যার। কারণ হচ্ছে আমি অ্যাবাউট পেজে লিঙ্ক করাই নাই। তো দেখেন আমার কোড আবার এইখানে রিপিট করতে হচ্ছে, আবার অ্যাবাউট পেজ রিপিট করে গিয়ে আবার কন্ট্যাক্টে আমার এখানেও আবার রিপিট করতে হচ্ছে, মানে এক কোড আমার 3 জায়গায় লিখতে হচ্ছে। তো আলটিমেটলি একটা রিয়েল লাইফের সাইট তো আসলে 3 পেজে হবে না, মিনিমাম হলেও তো 15-20 পেজ হয়। তো তখন 15-20 পেজে আপনাকে এটা লিখতে হচ্ছে কোড, একই কোড বারবার লিখতে হচ্ছে। এইগুলো তো রিপিট হচ্ছেই, এইগুলি পুরাটা তো রিপিট হচ্ছেই, বাট এটা হলো। তো দেখা গেলো প্রজেক্টের শেষে গিয়ে আপনাকে ক্লায়েন্ট বললো যে আরেকটা মেনু অ্যাড করতে হবে পেজের, তখন মনে করেন আপনার সাইডের পেজ হয়ে গেছে 20টা, তখন আপনি কি করবেন, ওই কোড কপি করে করে 20 জায়গায় বসাবেন। তো আমি সবসময় আপনাদের একটা কথা বলে আসছি যে ড্রাই মানে কি, ডোন্ট রিপিট ইয়োর সেলফ, মানে কোড রিপিট করা যাবে না। তো তাইলে এর সলিউশন কি? এর সলিউশন আছে, সেটা হচ্ছে ইনক্লুড। তো দেখেন কিভাবে করে এটা। আমি হচ্ছে এই পেজের কন্টেন্ট সব ডিলিট করে দেই, এই পেজের কন্টেন্টটাও আপাততর জন্য ডিলিট করে দিলাম, পরে আবার নিয়ে আসতেছি, সমস্যা নেই। এখন এইখানে আমি একটা ফোল্ডার নিব, যে ফোল্ডারটার নাম দিব ইনক্লুড বা পার্শিয়াল, যেটা বলেন আপনি, ঠিক আছে। ইনক্লুড দিলাম। তো এর ভিতরে আমি চাইতেছি এই যে কোডটা, এই কোড থাকবে আমার একটা ফাইলে, তারপরে হচ্ছে এখানে যে ন্যাব আছে আমার, ন্যাবটা থাকবে একটা ফাইলে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কন্টেন্ট, এটা থাকবে ইন্ডেক্সের ভিতরে, আর ফুটার নিয়ে যাব আমি আবার অন্য জায়গাতে, মানে ফুটার পেজে। তো দেখেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, পিএসপি ফাইল, আমি বললাম হেড, ওকে।
তারপরের সেকশন কি আছে আমাদের, এটা হচ্ছে ন্যাভ। তো ন্যাভের জন্য আমি আর একটা নিই, ন্যাভ পিএইচপি। আর একটা যাবে হচ্ছে ফুটার নিব আমি সেখানে। তো ফুটার 3টা ফাইল আমি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে কি করব দেখেন, এই যে ডাটা আছে এই ডাটাগুলি সব আমি নিয়ে যাব হচ্ছে হেডের ভিতরে, এখানে থাকবে এটা। তো আমি যদি হেডের ভিতরে নেই সিএসএসটা পাবে না, এই যে স্টাইল যে সিএসএস আছে এটা পাবে না। না পাওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমি ইনক্লুড ফোল্ডারের ভিতরে আছি, আমাকে একটা স্টেপ বের হতে হচ্ছে এখান থেকে। এই যে হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমার ন্যাভটা নিয়ে। এই যে সরি এইটা, এই ন্যাভটাকে কাট করে আমি ন্যাভের ভিতরে রাখলাম। আর যে ফুটার আছে স্ক্রিপ্ট সহ এটা নিয়ে যাব আমি ফুটারের ভিতরে। ফুটার, তো এই ফুটারের জেসটাও পাবে না, তো এটা এক স্টেপ আমার বের হইতে হচ্ছে। ওকে, এখন দেখেন আমাদের সাইটের কি অবস্থা, পুরাই কিছু নাই। আচ্ছা অ্যাবাউট না, এটা ইন্ডেক্স, সরি, কিছু তো থাকার কথা ছিল। এই যে দেখেন শুধু এই ওয়ার্ম ওয়েলকাম এইটুকু আছে, বাদ বাকি আর কিছু নাই। ইভেন সিএসএস টিএসএস কিছু পায় নাই। তো এর জন্য আমি কি করব, এখানে একটা পিএসপি ব্লক নিব। ব্লক নিয়ে এটা ক্লোজ করলাম, বলবো হচ্ছে ইনক্লুড। ইনক্লুড ইনক্লুড হচ্ছে একটা ফাংশন, এর ভিতরে আমি বলে দিব হচ্ছে ইনক্লুড ফোল্ডার। ইনক্লুড ফোল্ডারের ভিতরে এখানে কি থাকবে, হেড। ওকে, নেক্সট এইখানে ছিল হচ্ছে ন্যাভ। আর ফুটারের এখানে ফুটার। এবার দেখেন, আচ্ছা সিএসএসটা পায়নি, হেড। আচ্ছা সিএস না বের হইলেও তো সমস্যা নেই, বের হওয়া লাগবে না, সিএসএস পেয়ে গেছে। আচ্ছা জেসটাও বের হইতে হবে না, কেন হইতে হবে না এক্সপ্লেন করতেছি, একটা সেকেন্ড। বের হওয়ার দরকার নেই। ওকে, আমাদের এগুলা সব কাজ করতেছে, দ্যাটস ফাইন। আমি হোমে ক্লিক করলে, আচ্ছা অ্যাবাউটে পরে আসতেছে। তো দেখেন আপনার এখানে কতগুলা কোড ছিল, এখন শুধু এই সেকশনের এইটুকু কোড আছে, বাদ বাকি আর কোনো কোড নাই। আচ্ছা, এবার আমি যদি একটা নতুন পেজ ক্রিয়েট করি, যেমন অ্যাবাউট আস পেজটা আমি ক্রিয়েট করতে চাই, তো আমি কি করব, জাস্ট এটা কপি করে নিয়ে যাব এখানে, আর এইখানে বলে দিব হচ্ছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ। আবার যদি আপনি কন্টাক্ট করতে চান, এখানে বলবেন অ্যাবাউট কন্টাক্ট। আচ্ছা দিস ইজ অ্যাবাউট, দিস ইজ কন্টাক্ট পেজ। এখন দেখেন সব পারফেক্টলি কাজ করবে, যে অ্যাবাউট কন্টাক্ট যেখানে আমি ক্লিক করতেছি সব জায়গায় কাজ করতেছে। এবং মজার ব্যাপার হলো আপনি যদি এখানে একটা জায়গায় চেঞ্জ করেন, তো এখন আমি এই কন্ট্যাক্টরে কন্ট্যাক্ট আস করব, কোথায় করব এটা, ন্যাবের ভিতরে গিয়ে আচ্ছা এখানে কন্ট্যাক্টের জায়গায় বলে দেবো কন্ট্যাক্ট আস। মানে আমি এক জায়গায় চেঞ্জ করছি, এখন দেখেন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। কন্ট্যাক্ট আসে চেঞ্জ হয়েছে, অ্যাবাউটেও চেঞ্জ হয়ে গেছে, হোমেও চেঞ্জ হয়ে গেছে। কোড আমার অনেক কমে গেছে তাই না? এখানে কত লাইন কোড ছিল, আমি তো এটা ডিলিট করে দিছি। আচ্ছা এইখানে দেখলে বুঝতে পারবেন কত লাইন কোড, 51 লাইন কোড টোটাল, ঠিক আছে। বাট আমার এখানে কোড আছে দেখেন 26 লাইন, এখানেও সেম 26-27 লাইন, এখানেও সেম। তো এটার সুবিধা মানে এটা করার কারণ হচ্ছে আপনার কোডগুলো বারবার রিপিট করতে হচ্ছে না, নেক্সটে যদি চেঞ্জ করতে হয় এটসেট্রা এটসেট্রা, মানে যা করা লাগবে নেক্সটে এইগুলো হ্যান্ডেল করা খুব ইজি হয়ে যায় যখন আপনি ইনক্লুড ইউজ করবেন। তো ইনক্লুডের মেইন কাজটা কি অ্যাকচুয়ালি, ফাইল তো ইনক্লুড করলো বুঝলাম, এর কাজ হচ্ছে দেখেন কোড কি করে, উপর থেকে এক্সিকিউট হয়, মানে এখান থেকে তো এক্সিকিউট হওয়া শুরু হয়, আস্তে আস্তে নিচে গিয়ে গিয়ে এখানে গিয়ে শেষ হয়।
তো যখন এই কোডটা এই পর্যন্ত এক্সিকিউট হয়ে আসবে হেড পর্যন্ত, এসে দেখবে এখানে একটা ইনক্লুড আছে, ইনক্লুডে একটা ফাইল দেয়া আছে। তো সে কি করবে, এই ফাইলের ভিতরে চলে যাবে। তো যাই এই ফাইলে গিয়েও আবার এখান থেকে কোড এক্সিকিউশন শুরু করবে, এটা করে শেষ করবে, শেষ করে এসে এরপরে এইগুলো আবার এক্সিকিউট করবে। এগুলি করে এসে আবার এখানে ইনক্লুড দেখতেছে, সে ন্যাবের ভিতরে চলে যাবে, ন্যাবে যা কোড আছে সেটা এক্সিকিউট করে এসে তারপরে আবার এইগুলি শুরু করবে। ঠিক আছে, এটা করতে করতে এরপর আবার দেখতেছে এখানে একটা ইনক্লুড আছে, তো সে চলে যাবে এই ইনক্লুড ফাইলে, ফুটারে গিয়ে সে যে ফাইল পাবে ওই পুরোটা রিড করে এসে এখানে গিয়ে শেষ করবে। প্রসেসটা কি বোঝা গেছে? কেউ আবার মনে করেন না যে এইখান থেকে এক্সিকিউশন শুরু হইলো, এটা চলে গেল ওই পেজে এক্সিকিউশন হইতেছে, আবার এটাও কন্টিনিউ করতেছে। অ্যাকচুয়ালি সেটা হবে না। আপনার যখন ইনক্লুড করবেন তখন সে ওই ফাইলে চলে যাবে, ওই ফাইলটা এক্সিকিউট করে এসে তারপরে এটাই কাজ করবে। মানে এটাও এক্সিকিউট হবে আবার এটাও হবে, এরকম কোনো কথা নাই। ঠিক আছে, তো আলটিমেটলি যেটা হচ্ছে, যখন ফাইনাল কোডটা আপনার সামনে আসবে, ফাইনাল কোডটা আসবে সবগুলি মিলায়া। এখানে দেখেন আমাদের 26 লাইনের কোড আছে, বাট আমাদের এখানে ফাইল এক্সিকিউট হচ্ছে কত লাইন? 51 লাইন। 51 লাইন কোথা থেকে আসতেছে? 51টা লাইন দেখেন এই ফাইলের ভিতরেই কিন্তু সব কিছু আছে। আমরা কিন্তু এই হেড আলাদা করে রাখছিলাম, এটা আলাদা করে রাখছি, বাট এই ফাইলে চলে আসছে। আবার এই যে ন্যাব আছে আবার এখানে, এই ন্যাবটা কিন্তু অন্য ফাইলের, এখানে চলে আসছে। এই হেডারের এইটুকু হচ্ছে আমার ইন্ডেক্স পেজের, এই ফুটারের এই অংশ এখান থেকে এই পর্যন্ত কিন্তু আবার অন্য ফাইলের। তো ইনক্লুড কি করতেছে, সবগুলা ফাইলকে একত্রিত করে দিচ্ছে, একত্রিত করে সে এক্সিকিউট করে দিচ্ছে। এখন কথা হলো, মনে করেন সামহাউ আমার এখানে ন্যাভটা নাই, আমি এখানে PHP2 দিয়ে দিলাম, তার মানে কি এই PHP2 নামে তো আমার কোনো ফাইল নাই, এটা মিসিং। তো এখন দেখেন এখানে আমাকে একটা ইরর দিছে, ইরর দিয়ে বাকি কোডগুলো কিন্তু এক্সিকিউট হয়েছে, নিচের এইগুলো কিন্তু এক্সিকিউট হয়েছে, এইটা পায় না জন্য এইটা এক্সিকিউট হয়নি। তো ইনক্লুডের বদলে আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে রিকোয়ার। রিপ্লেস করা যাচ্ছে না, তো আমি রিকোয়ার দিয়ে দেই। দেখেন এবার দেখেন কোড আর এক্সিকিউশন হয় নাই নেক্সটে গিয়ে, বাট এটা যদি আমি ঠিক করে দেই তাহলে একই কাজ করবে, সেম কাজ করতেছে। তাহলে কোনো পেজের ভিতরে যদি আপনার কোনো কিছু অ্যাড করতে হয়, আমরা দুইটা ফাংশন দেখলাম, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে রিকোয়ার। ঠিক আছে, দুইটা ফাংশনের পারপাস এক, বাট দুইটা ফাংশনের ভিতরে সব থেকে বড় পার্থক্যটা কি বলেন তো? দেখাইলাম মাত্র, বুঝতে পারছেন কিনা কেউ বলেন? আমি ইনক্লুড দিয়েও দেখাইলাম, রিকোয়ার দিয়েও দেখাইলাম, বাট ডিফারেন্স একটা জায়গায় দেখাইছি, বাট বুঝতে পারছেন কিনা কেউ বলেন তো? বুঝতে পারলে আছেন? জি স্যার, রিকোয়ার্ডের জিনিসটা মানে ঠিক বুঝতে পারিনি স্যার। দেখেন আমি এখানে রিকোয়ার আছে, সবগুলাই রিকোয়ার আছে, আগে ছিল কি ইনক্লুড, তো কাজ কিন্তু সেমই হচ্ছে, এখানে কোনো ডিফারেন্স নাই। আগের রিকোয়ার্ড যখন ছিল, আমি কন্ট্রোল জেড দেই, দেখেন এই যে ইনক্লুড এটাও ইনক্লুড। আচ্ছা এখানে স্যার কারশরে আগুন লাগান, নাহলে কারশর বুঝা যায় না। আচ্ছা, তো দেখেন রিকোয়ার্ড, সরি এখন ইনক্লুড দিলাম, সেম আউটপুটই আছে। আবার যখন রিকোয়ার্ড ছিল তখনও কিন্তু সেম আউটপুটই ছিল। রিকোয়ার আর একটা কই আছে, এই যে রিকোয়ার, সেম আউটপুট, তাই না? বাট একটা জায়গায় ডিফারেন্ট আছে, ইরর হ্যান্ডেলিংয়ে। ঠিক আছে, জিনিসটা আমি একবার দেখাইছি, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। মনে করেন এই ফাইলটা নাই, আমি এখানে বললাম nav2, তো nav2 নামে কি আমার ফাইল আছে? আমি যে এটার যে রিকোয়ার করলাম nav2 নামে, কিন্তু আমার কোনো ফাইল এখানে নাই। তো ও কি করবে, ফুল সাইট আপনার ডাউন করে দেবে। ঠিক আছে,
ইরর দিয়ে ফুল সাইট আপনার ডাউন করে দিছে। অর্থাৎ আপনার কোড এইখানে যখন ইররটা পাইছে কোডটা এখানে ডাই হয়ে গেছে, মানে এখান থেকে কোড এক্সিকিউশন শেষ হয়ে গেছে, ও নেক্সটে কি আছে ওটা চেক করে নাই। জি স্যার, বুঝতে পারছি। বাট যদি রিকোয়ার থাকে তাইলে এরর পাইলে আর নিচে যাবে না, আর যদি ইনক্লুড থাকে তাইলে ওইটা রেখে নিচে চলে যাবে। হ্যাঁ, ইররটা পাবে, ইররটা আপনাকে বলে দিবে যে আপনার এখানে ইরর আছে, আমি নিচে চলে গেলাম, ঠিক আছে। তো আমি এটা রিকোয়ার করে দিই, সরি ইনক্লুড করে দিই। দেখেন এটা ইনক্লুড করে দিলাম, এটাও ইনক্লুড করে দিলাম। এবার দেখেন কোডটা কিন্তু ডাই হয় নাই, এখানে ন্যাভটা পায় নাই জন্য সে শো করে নাই। ইরর দেখাইলো আপনাকে, বলছে যে ফেল টু ওপেনিং ইনক্লুড টু, মানে ইনক্লুডের ভিতরে ন্যাভ টু, এটা সে আর ওপেন করতে পারে নাই, ফেল হয়ে গেছে, অর্থাৎ সে এটা খুঁজে পায় নাই। বাট নেক্সটে যেগুলো পাইছে খুঁজে সেগুলো কিন্তু এক্সিকিউট হয়েছে, অর্থাৎ কোডটা ডাই হয় নাই, মরে যায় নাই কোড, আর কি কোড এক্সিকিউশন কন্টিনিউ রয়েছে, আপনাকে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিছে। এটা হচ্ছে ইনক্লুড এবং রিকোয়ারের ভিতরে একদম মেজর যে ডিফারেন্স সেটা। তো তবে একটু প্রশ্ন করব যদি পারমিশন পাই। হ্যাঁ করেন। যদি এখানে ইনক্লুড এবং রিকোয়ার দুইটাই রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে? আরেকটা ব্যাপার হচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে ইনক্লুড ওয়ান্স বোধহয় আরেকটা আছে, হ্যাঁ তো আসতেছে, এই ওয়ান্সটা কখন আসতেছে, ওইটা পরে আসতেছে, দাঁড়ান। দুইটা যদি দেন আপনি ডাবল হবে, ইনক্লুড এখানে বললেন আবার রিকোয়ার, ঠিক আছে। তাহলে তো এই নাম্বার এখন ডাবল আসবে আপনার, এই যে দেখেন নাম্বারটা ডাবল চলে আসছে। তো আপনি দুইটা ইউজ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে। হয় আপনি রিকোয়ার্ড দিবেন না, আমি অথবা বলছিলাম যে হুম বলেন। হয়তো উপরে আমি ইনক্লুড দিলাম, একদম লাস্টে গিয়ে ফুটারে গিয়ে দেখা যাবে রিকোয়ার দিলাম, তখন কোন একটা ও আচ্ছা, আপনি মিক্স করে দিবেন, কোন এটার কথা জি জি বলছেন তাই তো? তখন এখানে সেক্ষেত্রে রিকোয়ার আসছে, এখানে ইনক্লুড আসছে, কোনো সমস্যা নেই, জি জি কোনো সমস্যা নেই, এই যে চলতেছে ঠিকঠাক মতো। বাট ইনক্লুডেডটা যদি মিসিং হয়, মনে করেন এটা মিসিং, এটা এই রড দিয়ে বাকিগুলো এক্সিকিউট করবে, ওকে। বাট এই যে রিকোয়ার্ড, এটা মনে করেন টু, আচ্ছা এটা নিচের জন্য তো নিচের কোড এক্সিকিউট, উপরেরটা এক্সিকিউট হয়ে আসছে। তো আমি কাজ করি, এটাকে রিকোয়ার্ড করে এটাকে ইনক্লুড করে দিই। আবার আচ্ছা রিকোয়ারি তো, হ্যাঁ রিকোয়ার, তো এইখানে মনে করেন রিকোয়ারটা নাই, তো এর জন্য আপনাকে ইরর দিবে, এই যে। তো ওর বিহেভিয়ার যেখানে ও পাবে ওর বিহেভিয়ার ঠিক থাকবে। তো আপনি রিকোয়ার এবং রিকোয়ার ওয়ান্স ইনক্লুড আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করতে পারেন, বাট যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করা উচিত না। উচিত না কেন, মানে কখন আপনি ইনক্লুড ইউজ করবেন, কখন রিকোয়ার ইউজ করবেন, সেটা একটু এক্সপ্লেইন করি, বুঝতে সুবিধা হবে আপনাদের। এমন সিচুয়েশন যদি হয় যে আপনি চাইতেছেন আপনার কোডের ভিতরে যদি ইরর থাকে বা কোনো ফাইল মিসিং থাকে, তারপরে আপনি আপনার ওয়েবসাইট শো করাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার দরকার হচ্ছে ইনক্লুড করা, ঠিক আছে। সেফ জোনে থাকলেন যে এক জায়গায় ভুল ইরর আসছে, ওই অংশটুকুই শুধু শো করবে না, বাকি সব যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, আর যদি মনে করেন আপনি কোনো সেন্সিটিভ ডাটা আছে, যে আমি এই সেকশনের ভিতরে কিছু ডাটা রাখছি, সেই ডাটাটা ইম্পর্টেন্ট আমার জন্য, ওই ডাটা ছাড়া বাকি পেজ যদি লোড হয় আমার লাভ নাই, বা ইউজার মিসগাইডেড হইতে পারে, ঠিক আছে। কীরকম আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই, যেমন মনে করেন এখানে আপনি একটা ই কমার্স সাইটে ধরেন, তো এখানে মনে করেন আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন, তো আপনার ই কমার্স সাইটের ভিতরে পলিসি হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টে যদি কোনো ফল্ট থাকে আপনি রিফান্ড দেন, ঠিক আছে, মানে রিটার্নও নেবেন, রিফান্ডও করে দিবেন। বাট ডিজিটাল প্রোডাক্ট কোনগুলি, যেমন মনে করেন এই পাবজির ইউসি বিক্রি করে, তারপরে হচ্ছে এখন ই সিম বিক্রি করে, সরি ই সিম না, এই কেউ থার্ড পার্টি থেকে মোবাইলের ব্যান্ডউইথ বিক্রি করে, তো এই টাইপের প্রোডাক্ট যেগুলি, অথবা নেটফ্লিক্সের আইডি বিক্রি করে কেউ, এই টাইপের প্রোডাক্ট আসলে রিফান্ড হয় না। তো আপনি কি করলেন, এখানে সবগুলি দেওয়া আছে এবং আপনার সাইটে তো আপনি রিফান্ড করেন, বাট এই স্পেসিফিক প্রোডাক্টটাই মনে করেন করবেন না। তো
তো টার্মস এন্ড কন্ডিশন এখানে লেখা আছে, ঠিক আছে? মানে এখানেই শুধু লেখা আছে যে এই প্রোডাক্টের ক্ষেত্রে রিফান্ড বা রিটার্ন অ্যাপ্লিকেবল না। তো ওইটা মনে করেন অন্য সেকশনে আছে, মানে ইনক্লুড করলেন আপনি এটা। তো তখন কি হবে, আপনি যদি এখানে প্রোডাক্টটা শো করান আর যদি আপনার ওই টার্মস এন্ড কন্ডিশনটা এখানে না আসে, আপনি কি করলেন, ইনক্লুড দিয়ে দিলেন। তো ইনক্লুড দিলে কি হবে, যদি ফাইলটা না পায় আসবে না। তো ইউজার মনে করেন এইখানে আপনার প্রোডাক্টটা কিনলো, কিনে সে 2 দিন ইউজ করে বললো আমি এখন রিফান্ড চাই, বিপদে পড়ে যাবেন না আপনি? তো এইরকম কেস যদি হয় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে রিকোয়ার্ড, যে আমার এই সেকশন যদি না আসে পরবর্তী সেকশন আমার আসার দরকারই নেই, মানে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওখানে খুব ইম্পর্টেন্ট। ওই টার্মস অ্যান্ড কন্ডিশনসের আমার ওই প্রোডাক্টটা সেল করা হচ্ছে আমার জন্য বিপদ, ঠিক আছে? তো এইরকম যদি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তো এরকম অনেক সিচুয়েশন আসছে। এরকম যদি কোনো সিচুয়েশনে আপনারা পড়েন তখন রিকোয়ার ইউজ করবেন, আদারওয়াইজ নর্মালি সবসময় ইনক্লুড ইউজ করবেন। এটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে আর একটা ফাংশন, সেটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স। এই রিকোয়ার ওয়ান্সের ভিতরে আর রিকোয়ারের ভিতরে মেইন যেটা পার্থক্য সেটা হচ্ছে ফাংশনের নাম দেখেই বোঝা যাচ্ছে। রিকোয়ার ওয়ান্স মানে হচ্ছে ও একবার লোড হবে আপনার এখানে। স্যার কাজটা একটু করেন। কি করব, আগুন দিব? আগুন দিলে হচ্ছে পিসি স্লো হয়ে যায়। যে পিসিতে এমনিতে আমার দেখেন বারবার এই যে নোটিফিকেশন আসতেছে, কি থেকে যে আসতেছে আমি সেই জিনিসটা বুঝলাম না। আচ্ছা, এইখানে যে জিনিসটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে আমি এখানে যদি 2বার রিকোয়ার করি বা 2বার ইনক্লুড করি, ন্যাভটা 2বার আসতেছে। আবার এটাকে যদি আমি ইনক্লুড করি 2বার, ইনক্লুড করলাম, তাও কিন্তু এটা 2বারই আসতেছে। আচ্ছা, একবার ইনক্লুড করি, একবার রিকোয়ার করি, তাও কিন্তু 2বারই আসবে, ঠিক আছে? বাট আমি যদি এখানে ইউজ করি রিকোয়ার ওয়ান্স, এখানে আবার রিকোয়ার ওয়ান্স, দেখেন 2বার আমি কল করছি, 2বার না, আপনি 10বার করেন, ও একবারই আসবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স এর কাজ। আচ্ছা, অর্থাৎ একবার আপনার এই ফাইলটা সে একবার লোড করবে, দ্বিতীয় টাইম সে আর এটা লোড করবে না। বুঝতে পারছেন? তো এখন কথা হলো, আমি ফার্স্টে দিলাম রিকোয়ার ওয়ান্স, এরপরে আবার রিকোয়ার দিলাম, তখন কিন্তু আর কাজ হবে না। অর্থাৎ আপনি যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যে অনেকগুলি ফাইল আপনি এখানে ইনক্লুড করছেন, ঠিক আছে? অনেকগুলি ফাইল আপনি ইনক্লুড করে ফেলছেন, এখন আপনি হয়তো খেয়াল রাখতে পারবেন না যে ডাবল কোনো জায়গায় হয়ে গেছে কিনা। তো এরকম যদি কোনো সিচুয়েশন হয় সেক্ষেত্রে রিকোয়ার ওয়ান্স ইউজ করতে পারেন। আবার অটোমেটিক আমরা একটা হচ্ছে অটোলোড রেজিস্টার আছে, এসপিএল অটো রেজিস্টার বা অটোলোড একটা ফাংশন আছে, এটা আমরা দেখব একটু পরে। তো ওইসব ক্ষেত্রে রিকোয়ার ওয়ান্সটা ইউজ করলে একটু সেফ জোনে থাকা যায়, যে ডাবল কোনো কিছু লোড হবে না আমার এখানে। এটাই হচ্ছে রিকোয়ার ওয়ান্সের ডিফারেন্স। তো এই সবগুলিকেই মেনলি বলা হয় ইনক্লুড, অর্থাৎ ইনক্লুডের ভিতরে 3টা ফাংশন। কি কি? একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে রিকোয়ার, একটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স। সবগুলোর পারপাস সেম, মানে ফাইলকে অন্য ফাইল, মানে একটা ফাইলের সাথে অন্য ফাইল জোড়া লাগানোর জন্য। বাট 3টার ভিতরে বেসিক কিছু পার্থক্য আছে, যেগুলো আমি তখন বললাম। স্যার জি, বলেন। স্যার যদি একবার ইনক্লুড তারপরে হচ্ছে রিকোয়ার্ড ওয়ান্স দিই তাহলে কি 2বার আসবে নাকি একবার আসবে? হ্যাঁ, তাহলে 2বার আসবে। আপনি যদি শুধু রিকোয়ার ইউজ করেন, রিকোয়ার ওয়ান্স ইউজ করতে হবে তাহলে সব জায়গাতে।
এটা আমি ইনক্লুড করলে আবার চলে আসবে। এই যে ইনক্লুড করলাম, পরে রিকোয়ার ওয়ান্স করলাম, সরি এটা নিচে দিলে আসবে কথা, উপরে দিলে আসবে। বাট এটা যদি উপরে দেন তাহলে আর আসবে না, এখানে দিলে ইনক্লুড করেন বা রিকোয়ার্ড করেন তাহলে আর আসবে না। কেন আসবে না এটা একটু বলতেছি। ও হচ্ছে এইখানে বসে চেক করতেছে যে আগে এই ন্যাপটা ইনক্লুড হয়েছে কিনা, ও কিন্তু এখানে চেক করতেছে। তো যদি দেখে ইনক্লুড হয়েছে তো উপরে দেখতেছে ইনক্লুড হয়েছে, যার জন্য যখন আপনি উপরে দিবেন তখন সে লোড করবে না। বাট নিচে যদি দেন, মনে করেন এটা এখানে দিলাম আমি, তো এখানে দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, কোডটা আগে এইটা এক্সিকিউট হচ্ছে, তো ও চেক করতেছে যে ন্যাপটা আগে ইনক্লুড হয়েছে কিনা, তো দেখতেছে না হয় নাই। পরে তো এটা আবার মানে ও লোড করতেছে আবার এও লোড করতেছে, দুজনেই লোড করতেছে আবার। এই যে তাহলে তো স্যার রিকোয়ার ওয়ান্স সবচেয়ে সেফ। হ্যাঁ বলতে পারেন সেফ, বাট এই যে সমস্যা, এই রিকোয়ার ওয়ান্সে তো আপনি কোড সব করে দিবে, অফ করে দিবে, বাদ বাকি কোড তো রান করবে না। ওই রিকোয়ার এবং রিকোয়ার ওয়ান্স কিন্তু ওই কোড এক্সিকিউশনের ক্ষেত্রে সেম রুল ফলো করে, এরর পাইলেও আর নেক্সট স্টেপ প্রসিড করবে না। ঠিক আছে, তো সেফ জোন হচ্ছে ইনক্লুড ইউজ করা, বুঝতে পারছি, মানে এরর থাকলে এরর দেখাইলো। হ্যাঁ এরর দেখাইলো বাট নেক্সটের কোডগুলো এক্সিকিউশন হয়ে গেল আপনার। সেফ জোনে থাকতে হলে আপনাকে রিকোয়ার সরি ইনক্লুড ইউজ করতে হবে। ইনক্লুড হচ্ছে ইনক্লুড ওয়ান্সটা আরো বেটার হচ্ছে না, কারণ আমি একটা ফাইল যদি দুইবার ইনক্লুড করতে চাই ভুল করে, তখন ইনক্লুড ওয়ান্সটা সবসময় ইউজ করলে তখন তার দুইবার এক্সিকিউট হচ্ছে না। হ্যাঁ সেটা করতে পারেন, বাট আপনার চেক করার দরকার কি দেখেন, টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা একদিন কথা বলছিলাম আপনাদের সাথে। এটা হচ্ছে যখনই আপনি একটা কন্ডিশনের ভিতরে ফেলবেন, ঠিক আছে, তখন আপনার কোড এক্সিকিউশন ওইখানে একটু হলেও লেট হচ্ছে। তো এই ফাংশনটা রিকোয়ার ওয়ান্স যখন দিচ্ছেন বা ইনক্লুড ওয়ান্স যখন আপনি দিচ্ছেন, তখন কি করতেছে, সে চেক করতেছে সব ফাইল ধরে, মানে উপরের ফাইলে চেক করতেছে যে এই ফাইলটা আপনি ইনক্লুড করছেন কি করেন নাই। তো সেখানে একটা টাইম যাচ্ছে, তার আপনার রিসোর্স ইউজ হচ্ছে। তো আপনি ছোটোখাটো 5টা-10টা যদি আপনার রিকোয়ার্ড থাকে বা ইনক্লুড থাকে, তো 5টা-10টা ইনক্লুড আপনি মনে রাখতে পারবেন না, 50-60টা হলে না হিসাব আলাদা, বাট 5-10টায় তো কিছু যায় আসে না। বুঝতে পারছেন কি? জি জি। মানে কোড দেখতেছি আমরা ব্যাক এন্ডে ইউজ মানে করতেছে, মানে এক্সিকিউট হচ্ছে, বাট ওর প্রতি তো আপনার একটু সিম্প্যাথি থাকা দরকার যে সে আপনার পিসি কতটা ইউজ করতেছে। বুঝতে পারছেন? সিম্প্যাথি থাকতে হবে, পিসির প্রতি ভালোবাসা থাকতে হবে। আচ্ছা এটা বলার কারণ কি, কারণ হচ্ছে আপনি যেই পিসিটা চালান এই পিসিটার কিন্তু কনফিগারেশন অনেক ভালো। যেমন আপনি কোরাই 3 চালাইতেছেন আপনার, বা 5 চালাইতেছেন, কেউ 7ও চালাইতেছেন, ঠিক আছে, আপনার পিসির মিনিমাম র্যাম আছে 4 GB, ঠিক আছে, 8 GB ইউজ করেন ম্যাক্সিমাম, 16 GBও আছে কারো কারো, ঠিক আছে। বাট আপনি যেখানে যেই সার্ভারে হোস্টিং করবেন আপনার সাইটটা, সেই সার্ভারের কনফিগারেশন কিন্তু অনেক লো। কীরকম লো, সেখানে আপনাকে র্যাম দিবে 1 GB, ঠিক আছে, স্টোরেজ অনেক কম, আবার প্রেশার যখন থাকে প্রসেসর ভাগ হয়ে যায় অনেক, ঠিক আছে, কারণ আপনার পিসি আপনি একাই ইউজ করতেছেন। বাট একটা শেয়ার হোস্টিংয়ে যদি আপনি ওয়েবসাইট করেন, ওই শেয়ার হোস্টিংয়ের ভিতরে ওই ভিপিএসটায় যদি মনে করেন 100 সাইট হোস্টিং করা থাকে, তো 100 সাইটের ইউজার কিন্তু ওই পিসিটাকে ইউজ করতেছে, ঠিক আছে। যেমন আপনার ওয়েবসাইটে যদি 10 জন ভিজিটর থাকে, তার মানে কিন্তু ওই পিসিটা 10 জনই ইউজ করতেছে। তো এখন ওই রকম দেখেন হিসাব করে 100 ইউজার আছে, মনে করেন 100টা ওয়েবসাইট আছে ওই ভিপিএস এর ভিতরে বা ওই পিসির ভিতরে। তো প্রত্যেকটায় যদি একজন মানে 10 জন করে হয়, কত হচ্ছে 1000 জন মানুষ এই পিসি ইউজ করতেছে, আর আপনার পিসি কিন্তু আপনি একাই ইউজ করতেছেন। তো এইগুলো মাথায় রাখতে হয় কোড করার সময়, পিসিকে যত কম প্রেসার দিয়ে পারা যায়। বুঝতে পারছেন? এক্ষেত্রে ভাই ব্যান্ডউইথের কি তাহলে সম্পর্ক আছে? না, ব্যান্ডউইথের সাথে এটার সম্পর্ক নেই। ব্যান্ডউইথ হচ্ছে আপনি কতটুকু ডাটা নিচ্ছেন করতেছেন। আচ্ছা আপনারা ফোনে যেটা কিনেন, হ্যাঁ,
ফোনে কি কেনেন, এমবি কেনেন না? জি, অ্যাকচুয়ালি এটার নাম কি? ডাটা। না, ডাটা না, মেগাবাইট। এটাই হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা হচ্ছে আপনি এই সার্ভিসটা নিয়ে, যেমন মনে করেন আপনি গ্রামীণ ফোন ইউজ করতেছেন, তো এই গ্রামীণ ফোনের থ্রুতে আপনি কতটা ডাটা আদান প্রদান করবেন, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। যেমন আপনি যদি 1 জিবির একটা প্যাকেজ কিনেন, 1 জিবি ব্যান্ডউইথ আপনি কিনেন, তার মানে হচ্ছে এমন না যে আপনি 1 জিবি ডাউনলোড করতে পারবেন, বাট 1 জিবি ডাটা আপনি ট্রান্সফার করতে পারবেন, সেটা ডাউনলোডও হইতে পারে, আপলোডও হইতে পারে। ঠিক আছে, যে গ্রামীণ ফোনের সার্ভার ইউজ করে আপনি 1 জিবি ডাটা আদান প্রদান করতে পারবেন, এটা হচ্ছে ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি। তো ওয়েবসাইটেরও একটা ব্যান্ডউইথ লিমিট থাকে। এখন মনে করেন আপনি ওয়েবসাইটে ভিডিও দিয়ে রাখছেন, ইউটিউবের ভিডিও না, বাট নর্মালি মনে করেন আপনার ভিডিও দিয়ে রাখছেন, তো আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ হলো, শেয়ার হোস্টিংয়ের ব্যান্ডউইথ সাপোজ 30 জিবি, মান্থলি 30 জিবি। তো এখন আপনার ভিডিও আছে মনে করেন 5টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও 500 MB করে আছে, তাহলে কত জিবি হলো? 2.5 জিবি। তো কয়জন ইউজার দেখলে আপনার এই ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে? 2.5 দিয়ে ভাগ দেন, 12-13 এরকম আসবে। তো 12-13 জন ইউজার যদি আপনার ওই ভিডিও ফুল দেখে, তার মানে আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ শেষ। আর আপনার ওয়েবসাইটের ওয়েট যদি হয় 1 MB, তাহলে তো হাজার হাজার ইউজারও যদি আপনার ওয়েবসাইটে ঢোকে 30 জিবি শেষ করতে পারবে না। এটা মান্থলি হিসাব হয়, তো নর্মালি 30 জিবি না আরও বেশি থাকে। তো ব্যান্ডউইথ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইউজারের সাথে কতগুলা ডাটা আদান প্রদান করবেন সেটার হিসাব, ডাটা পাসের হিসাব। আচ্ছা, এক্ষেত্রে ভাই ইউজার যদি বারবার আমার সাইট থেকে রিলোড করে, তাহলে সেক্ষেত্রে কি ব্যান্ডউইথের সম্পর্ক আছে এখানে? হ্যাঁ, যতবার রিলোড করবে ততবার আপনার ব্যান্ডউইথ যাবে। আচ্ছা, এটা একটু দেখায় দিই, আজকে আর নতুন টপিকে আগাবো না। আচ্ছা, একটু হোমওয়ার্কটা বলে দিই আপনাদের। এটা হচ্ছে আপনারা টেমপ্লেট নামাবেন, অথবা আপনাদের কাছে বুটস্ট্র্যাপের প্রজেক্ট আছে সবারই। এই ফাইবারের লোকজন চলে আসছে আমাদের কাছে, কার কার ফাইবার অ্যাকাউন্ট লাগবে বলেন? কাজ পান না আপনারা ফাইবারের? ফাইবার কে বলেন তো, মিস্টার ফাইবার? এটা ওদের মার্কেটিং পলিসি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনাদের বুটস্ট্র্যাপে যারা প্রজেক্ট করছেন তারা হচ্ছে খুব সহজেই, যেমন আমরা কি করছিলাম, একটা কোম্পানি ওয়েবসাইট করছিলাম, অনেকগুলি পেজ ছিল, এখন কিন্তু খুব সহজেই আপনি পেজগুলি তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে, ইনক্লুড ইউজ করে। তো এরকম করে, আর যার হচ্ছে নাই, টেমপ্লেট নাই আপনার কাছে, সে একটা ডাউনলোড করে নেবেন, আমি যেমন একটা ডাউনলোড করে নিছি, নিয়ে এগুলা প্র্যাকটিস করবেন। রিয়েল লাইফ প্রজেক্ট যদি দেখেন, আমি একটা প্রজেক্ট দেখাই আপনাদের, ইনক্লুড করতে করতে জীবন শেষ হয়ে যায়। এখানে একটা প্রজেক্ট দেখাই আপনাদের, দেখেন এটা কিন্তু ইনক্লুড ফোল্ডার কতগুলি আছে এই পর্যন্ত, এটা কিন্তু সব ইনক্লুড করা। আমি যদি এখানে যাই, দেখেন এই যে দেখেন এখানে যা আছে ইনক্লুড 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 সব কিন্তু ইনক্লুড করা। এই পেজে কিন্তু কিচ্ছু নাই, টোটালি কিচ্ছু নাই, দেখছেন, টোটালি কিছু নাই, শুধু স্ট্রাকচারটা, বাকি সব ইনক্লুড করা। মানে এরকম করে যদি আপনি প্রত্যেকটা পেজে যান, প্রত্যেকটা পেজে এরকম দেখবেন, এই যে দেখেন, আমরা কিন্তু নর্মালি রিয়েল লাইফের কাজ এভাবেই করি, ঠিক আছে, সব ইনক্লুড করে এরকম কাজ করতে হতে কাজ করার সুবিধা হয়, বাট আপনাকে মনে রাখতে হয় যে আমি কি কোথায় কি ইনক্লুড করছি, ঠিক আছে। ইনক্লুডের আগে @ দেওয়ার কারণ কি, এটা লারাভেলের ইয়া? হ্যাঁ, এটা লারাভেল জন্য, ওটা লারাভেল না অ্যাকচুয়ালি, এটা ব্লেডের, এটা একটা টেমপ্লেটিং ইঞ্জিন। এটার মানে হচ্ছে, এখানে দেখেন আমি পিএসপি কোড কিন্তু ওপেন করি নাই, দেখছেন কোথাও,
ওটা না, এইটা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু এই যে HTML কোড, HTML এর ভিতরে আবার এখানে পিএইচপি, এই @ দিয়ে পিএইচপি ট্যাগ ওপেন ক্লোজ হয়। আচ্ছা, কাজ করার সুবিধার্থে এগুলি টেমপ্লেটিং ইঞ্জিন করে রাখে ফ্রেমওয়ার্কগুলি। আচ্ছা, তো এই কাজটা করবেন আপনারা, ঠিক আছে। আর কি জন্য দেখাইতে চাইছিলাম, আচ্ছা ব্যান্ডউইথ দেখাইতে চাইছিলাম না আপনাদের। আচ্ছা, এটা ঠিক করব, ঠিক করা হয় না, অফিসে গিয়া কাজের প্রেশারে ঠিক করা হয় না। এটা ক্লায়েন্ট এরিয়া, সি প্যানেল। এই ডান পাশে দেখেন স্ট্যাটিস্টিক্সের এখানে এখানে হচ্ছে আমার ইনফরমেশনগুলি সব আছে। যেমন দেখেন আমার 2 GB হোস্টিং, এটা আমি অলমোস্ট 1 GB ইউজ করছি, 45% ইউজ করা হয়েছে। মাইস্কুয়েল ডিস্কে ইউজ করছি 4 MB, আর এটা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। তো দেখেন আমার টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 500 GB বা 600 GB ধরতে পারেন, এটা 600 GB অ্যাকচুয়ালি। তো আর আমার এখানে ইউজ হয়েছে মাত্র 63 MB, দেখেন 63.8। তো আমি একটু সাইডে ঢুকি, দেখেন একবার ঢুকলাম, দুইবার, তিনবার, চারবার, 5বার ঢুকলাম। এখন এটার চেঞ্জ হওয়ার কথা 63.28। দেখি একটু রিলোড দিয়ে, আচ্ছা এটা ইনস্ট্যান্ট অবশ্য হয় না, আপডেট হয় না, সেটাও একটা ব্যাপার আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমার যতটা ডাটা রিসিভ হয়েছে, দেখেন ডাটা রিসিভ হয় কতটুকু, এটা এখানে বোঝা যায়। নেটওয়ার্কে গিয়ে আপনি এখানে অল করে দিলে, আমি একটা হার্ড দেই, দেখেন ওয়েবসাইটের, আমার ওয়েবসাইটের ওয়েট কতটুকু এটা এখানে বোঝা যায়। যে প্রত্যেকটা ফাইলের সাইজ, মানে আমার এই সাইটটা রান করতে যতগুলো ফাইল লাগছে সব ফাইলের সাইজ এখানে আছে, বাট দেখেন সবগুলি পিচ্ছি 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 পিচ্ছি। তো আমার এই সাইটের ওয়েট একদম কম। আপনি যদি জিটি ম্যাট্রিক্সে দেখেন, জিটি ম্যাট্রিক্স থেকে ওয়েবসাইটের হেলথ চেক করা যায়, ঠিক আছে। এইগুলো জিনিস জানতে হবে আপনাদের। দেখেন আমার সাইটটা টেস্ট করার জন্য দিলাম, অ্যানালাইজ করে বলবে আমার সাইটে কোথায় কি সমস্যা আছে, লোডিং স্পিড কত, সাইটের ওয়েট কত, সব বলে দেবে। আচ্ছা ভাই, এক্ষেত্রে গিটহাবের লিংকও কি চেক করা যাবে, যে মানে এইভাবে? হ্যাঁ যাবে, মানে গিটহাবে যদি আমি রাখি ইয়েটা, হ্যাঁ করতে ফাইল, পারবেন। আর একটা হচ্ছে গুগল ইনসাইট, ইনপুট টুলস না ইনসাইট টুলস, পেজ স্পিড। এটা গুগলের একটা বাগ আছে, রিঅ্যাক্টের সাইট অ্যানালাইজ করতে পারে না। আচ্ছা, এটা রিপোর্টটা চলে আসছে, দেখেন পারফরমেন্স একদম 100-এ 100, ঠিক আছে। এটা উঠানো অনেক টাফ। এটা নর্মালি আপনি দেখবেন 60-70%, 80% এরকম থাকে। স্ট্রাকচার 85%। আমার সাইড লোড হইতে টাইম লাগে হচ্ছে 0.7 সেকেন্ড বা 714 ms আর কি, মিলি সেকেন্ড। সাইডের পারফরমেন্স দেখেন, এখানে সব কিছু মিলি সেকেন্ডে লোড হচ্ছে, মানে কোনোটার জন্য আমার সেকেন্ড লাগতেছে না লোড হইতে। স্ট্রাকচারে কোথায় কোথায় ঝামেলা আছে এগুলি সব দেয়া আছে, ঠিক আছে। এবং কোন জায়গায় কোন রিকোয়েস্টে কতটুকু টাইম গেছে সেটার টাইম লাইন আছে এখানে। এই যে রিকোয়েস্টের যত ফাইল আছে সব ফাইলের সাইজগুলো এখানে বলে দেওয়া আছে, কোন ফাইল লোড হইতে কতটুকু টাইম লাগছে। তখন আপনি যদি দেখেন যে মনে করেন এই ইমেজটা আমার লোড হইতে টাইম বেশি লাগতেছে, তখন এই ইমেজটা আপনি কি করবেন, অপটিমাইজ করে দিবেন, ঠিক আছে। এখানে আবার আপনি শর্ট করতে পারবেন যে আমার
ইমেজগুলায় বেশি মানে আমি এখানে দেখতেছি শুধু ইমেজ, দেখেন এখানে যা আছে সব ইমেজ, শর্ট করে নিতে পারবেন। ফন্ট যদি থাকে, আমার ফন্ট নাই, ঠিক আছে, কোন রিকোয়েস্টে কি আছে সবগুলা মানে একদম সাইটের যাবতীয় কিছু আপনি এখানে দেখতে পারবেন, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে এই যে দেখেন এটা খুঁজে পায় না, ঝামেলা আছে গুগলের এটা। আচ্ছা এটা পাইছে, দেখেন এটার পারফরমেন্স হচ্ছে 95%। স্পিড ইন্ডেক্স এটা একটু টাইম বেশি নিছে, 1 সেকেন্ড নিয়ে নিছে। এটা হচ্ছে সার্ভারের ইস্যু, এটা তো আমার কিছু করার নাই, তো সার্ভার রেসপন্স করে একটু লেটে, এটা আমার কিছু করার নাই। বাট আমার কোডে এখানে হচ্ছে কিছু আনইউজড সিএসএস আছে, সেগুলো আমি চাইলে রিমুভ করে দিতে পারি, তাইলে আবার একটু স্পিড ভালো হবে, ও সাজেস্ট করবে আর কি। মোবাইল রেসপন্সিভের কি অবস্থা, এটা মনে হয় খুব বাজে অবস্থায়, 60%। তো এভাবে হচ্ছে আপনি সাইটের হেলথ চেক করতে পারেন যে আপনার কোডটা কতটা স্ট্যান্ডার্ড হয়েছে বা কোথায় কোথায় ইমপ্রুভ করা লাগবে, ঠিক আছে? কিন্তু সাইজের ওয়েটটা এখানে দিল না কেন? স্যার তাইলে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে আপনার সাইট আর কেউ লোড করতে পারবে না। না, ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে সাইট আর লোড হবে না। ব্যান্ডউইথ এক্সিকিউশন কি যেন, ব্যান্ডউইথ এক্সিস্ট এই টাইপের একটা মেসেজ শো করে বসে থাকে। আচ্ছা দেখি এটা কি হলো, 63.8 বাড়ছে কিনা একটু দেখি। আমার সাইটে তো কন্টেন্ট নাই, দেখলেন ই করে, মানে সাইট খুব হালকা, অন্য এগুলো ইফেক্ট পড়ে না। তো এটা হচ্ছে মান্থলি ব্যান্ডউইথ, তো 500-600 জিবি ব্যান্ডউইথ ইউজ করা সো টাফ, কারণ আমার হোস্টিংয়ে তো 2 জিবি, আমি ম্যাক্সিমাম ফাইল রাখতে পারবো 2 জিবি, 2 জিবিও না আরও কম, 1.95। ওকে, তাহলে হচ্ছে নেক্সট দিন থেকে আমাদের কি শুরু হচ্ছে আমি একটু দেখে নিই, দাঁড়ান। আচ্ছা আমরা হচ্ছে ফাইল আপলোডটা দেখবো নেক্সট দিন, ঠিক আছে? আর তারপরে চলে যাব আমরা ওওপিতে। এইগুলা জিনিস হচ্ছে অপশনাল, এগুলি পরে করলেও হবে আমাদের, আপাতত এগুলি আমাদের না হলেও চলবে। মানে জেসন, তারপর হচ্ছে ফিল্টারিং, কলব্যাক, এক্সেপশনস, এইগুলি আপাতত না হলেও আমাদের চলবে। মানে এগুলি হচ্ছে লাস্টের দিকে রাখার কথা ছিল, বাট সিলেবাসে আগে চলে আসছে, মানে বেসিকই তো শেষ করতে পারেন না, অ্যাডভান্স ইয়ে চলে আসছে আর কি। তো আমরা নেক্সট দিন হচ্ছে ফাইল ইয়ে দেখে ওপি শুরু করব। ওপির জন্য রেডি হন, ওপি শুরু করলে তো মাথা নষ্ট হবে না ম্যাক্সিমামেরই।